জানিয়ে দেব আজকের পশ্চিমবঙ্গ দেশ বিদেশের সবথেকে বড় গুরুত্বপূর্ণ 40টি তাজা সংবাদ। খবরের শুরুতে জানিয়ে দেব সংবাদ শিরোনাম, পরে বিস্তারিত। আবেদন করলেও পাবেন না টাকা, কারাবাদ অন্নপূর্ণা ভাণ্ডারের তালিকা থেকে। গ্রেপ্তার করে সোজা বিএসএফের হাতে, পালা বদলের পরেই অনুপ্রবেশ রুখতে অ্যাকশন মোডে মুখ্যমন্ত্রী শুভেন্দু। দুর্নীতির শিকড় উপড়ে ফেলতে দুর্দান্ত ব্যাটিং, শুভেন্দু সরকারের 11 দিনে গ্রেপ্তার সুজিত দেবরাজ সহ 13 জন। অভিষেকের বাড়ি ভাঙার নোটিশ, জানেনই না মেয়র ফিরহাদ, ক্ষুব্ধ মমতা। মাঝপথেই থামল কনভয়, আমার জন্য সিগন্যাল ভাঙা চলবে না, পুলিশকে নির্দেশ মুখ্যমন্ত্রীর। 2 সপ্তাহেই করে দেখালেন মুখ্যমন্ত্রী শুভেন্দু, সীমান্তে কাঁটাতার দিতে বিএসএফকে 27 কিলোমিটার জমি হস্তান্তর রাজ্যের। বিধানসভার বিক্ষোভে অনুপস্থিত তৃণমূলের 46 জন বিধায়ক, ভাঙনের জল্পনা ওড়ালেন শোভনদেব কুণালরা। দলের অন্দরে চড়ছে বিদ্রোহের সুর, কুণাল ঋতব্রত সন্দীপকে ডেকে পাঠালেন মমতা। ক্ষত সরাতে কল্যাণী এইমসে লেজার প্রযুক্তি, উত্তরবঙ্গেই হবে রাজ্যের দ্বিতীয় এইমস, জানালেন শ্রমিক। 1 জুন থেকে শুরু হবে অন্নপূর্ণা যোজনা প্রকল্প, কারা কিভাবে আবেদন করতে পারবেন জানিয়ে দিল অর্থ দপ্তর। দুর্নীতি নিয়ে চুপ থাকতে বলেছিল দল, আইপ্যাক। বিস্ফোরক বিধায়ক ঋতব্রত, গৃহদাহে আরও চাপে তৃণমূল। মাত্র 2 দিনে 40,000 সদস্য, মহুয়া কীর্তিদের স্বাগত জানিয়ে নেট পাড়ায় ঝড় তুলল ককরোচ জনতা পার্টি। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে যৌথ মালিকানায় ফ্ল্যাট, বিতর্কের মাঝেই মুখ খুললেন সায়নী। গরু নিয়ে মন্তব্য, এবার মহুয়া মৈত্রের বিরুদ্ধে এফআইআর। স্বাস্থ্য আধিকারিককে নিগ্রহে জড়িত বিজেপির 4 নেতা, সভাপতি শ্রমিকের নির্দেশে পদক্ষেপ নেতৃত্বের। তৃণমূল জামানার বেতাজ বাদশা জামালপুরে যেন আর এক সন্দেশখালী, হারহিম করা সন্ত্রাস অত্যাচারের কাহিনী ফাঁস। 7% সংরক্ষণ পাবে কোন 66টি সম্প্রদায়, নতুন বিজ্ঞপ্তি দিয়ে জানিয়ে দিল শুভেন্দু সরকার। 2 ঘন্টা 55 মিনিটে বারাণসী থেকে শিলিগুড়ি, ডাবল ইঞ্জিন সরকার হতেই সত্যি হচ্ছে বুলেট ট্রেনের স্বপ্ন। চিকেন স্নেক ঘিরে শুভেন্দুর মাস্টার স্ট্রোক, চাপে বাংলাদেশ, স্বস্তিতে উত্তর পূর্বের 8 রাজ্য। ঈদে গোহত্যায় ছাড় চেয়ে হাইকোর্টের দ্বারস্থ মহুয়া, মামলা তৃণমূল বিধায়কেরও। পালা বদলে তৃণমূলের ধস, একযোগে ইস্তফা 15টি কাউন্সিলরের, কাছড়াপাড়ায় পুর বোর্ডে ভাঙন। শাহজাহান মামলায় বিরাট অ্যাকশন, এবার কলকাতার কাছ থেকে গ্রেপ্তার 2 তৃণমূল নেত্রী। সরকারি বাসে ফ্রিতে মহিলাদের পরিষেবা কিভাবে দেওয়া হবে, বিস্তারিত গাইডলাইন প্রকাশ করল নবান্ন। চন্দ্রনাথ খুনে দেবরাজ যুক্ত থাকতে পারে, দাবি অর্জুনের। আদালতে আত্মসমর্পণ করে জামিন নিলেন তৃণমূল সাংসদ মালা রায়, অস্ত্র উঁচিয়ে ভয় দেখানোর অভিযোগ। আরজি করের পুনরাবৃত্তি যেন না হয়, সরকারি হাসপাতালের নিরাপত্তায় একগুচ্ছ নির্দেশিকা জারি করে দিল লালবাজার। তৃণমূলের কাকলিকে কেন্দ্রীয় নিরাপত্তা দিল শাহের মন্ত্রক, দলীয় পদ হারিয়ে সমাজ মাধ্যমে মুখ খোলার জেরেই পুরস্কার। বাস অটো থেকে তোলাবাজি, সুজিতের ঘনিষ্ঠ বিধাননগরের আরও এক তৃণমূল কাউন্সিলর গ্রেপ্তার, পাকড়াও সাগরেদ। ভোট পরবর্তী অশান্তির অভিযোগ তুলে বিধানসভা চত্বরে বিক্ষোভ তৃণমূলের, উপস্থিত অর্ধেকেরও কম বিধায়ক। 24টি বেনামি সম্পত্তির পর্দাফাঁস, ক্যামাক স্ট্রিটের সামনে দাঁড়িয়ে সরাসরি অভিষেককে চরম হুঁশিয়ারি শুভেন্দু অধিকারীর। সায়নীর মাথা ফাটলেই 1 কোটি, প্রকাশ্যে খুনের হুমকি নিয়ে মুখ্যমন্ত্রীকে কী বার্তা সাংসদের। 1 বছরের মধ্যে সংকল্পপত্রের প্রতিশ্রুতি পূরণ করব, উন্নয়নের কাজে অগ্রাধিকার উত্তরবঙ্গকে, শিলিগুড়িতে ঘোষণা মুখ্যমন্ত্রীর। বিজেপি কর্মীকে বাড়িছাড়া ও জরিমানা করে গ্রেপ্তার তৃণমূল নেতা, বাঁকুড়ায় উপপ্রধান ধৃত তোলাবাজির অভিযোগে। আগের রাজ্য সরকার রাজনৈতিক কারণে ভোট ব্যাংকের জন্য হয়তো জমি দেয়নি, মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। বাংলা সহায়তা কেন্দ্রে আইপ্যাকদের লোক, সারপ্রাইজ ভিজিটে গিয়ে বিস্ফোরক বিজেপি বিধায়ক। পঞ্চায়েতে স্পেশাল অডিট, প্রধান থেকে ভিডিও ধরা পড়লেই এবার দিলীপের কড়া হুঁশিয়ারি। ফাটল আরও চওড়া, পথের লড়াইয়েও ভগ্নদূত তৃণমূল, বিধানসভায় ধর্নায় অনুপস্থিত 50টি বিধায়ক। মালতীপুরের তৃণমূল বিধায়কের মেয়ের স্কুলে 16 লক্ষ টাকা বিদ্যুৎ বিল বাকি, বিচ্ছিন্ন করা হলো সংযোগ। সন্দেশখালীতে ইডির উপর হামলা, প্রায় 3.5 বছর পর গ্রেপ্তার শাহজাহান ঘনিষ্ঠ 2 তৃণমূল নেত্রী। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন আসছি বিস্তারিত খবরে।
জুন মাস থেকেই অন্নপূর্ণা ভান্ডার চালু হয়ে যাচ্ছে বাংলায়। নারী, শিশু ও সমাজ কল্যাণ দপ্তরের মন্ত্রী অগ্নিমিত্রা পাল জানিয়েছেন, আগে যারা লক্ষ্মীর ভান্ডার পেতেন তারাও অন্নপূর্ণা ভান্ডার পাবেন। আবার যারা পেতেন না বা লক্ষ্মীর ভান্ডার নেননি তারাও পাবেন এই প্রকল্পের সুবিধা। কিন্তু কারা পাবেন না অন্নপূর্ণা ভান্ডার? চালু হবে অন্নপূর্ণা ভান্ডার। এদিন বিবৃতি জারি করে অন্নপূর্ণা ভান্ডারের জন্য বয়সসীমা, কারা পাবেন না এই ভান্ডার সবকিছুই জানিয়ে দেওয়া হয়েছে। বিবৃতি অনুযায়ী 25 থেকে 60 বছর বয়সী মহিলারা পাবেন এই প্রকল্পের সুবিধা। সরকারের তরফে জানানো হয়েছে, লক্ষ্মীর ভান্ডারের প্রাপকদের নাম অন্নপূর্ণা ভান্ডারের তালিকাতেও উঠে যাবে। রয়েছে কিছু শর্ত। 1 জুন থেকে অন্নপূর্ণা ভান্ডারের পোর্টালে নতুন করে আবেদন করা যাবে। লক্ষ্মীর ভান্ডারের জন্য যারা আবেদন করেননি তারা আবেদন করতে পারবেন এবার। তবে লক্ষ্মীর ভান্ডারের ক্ষেত্রে যেমন কোনো বাধ্যবাধকতা ছিল না, এক্ষেত্রে নির্দিষ্ট কিছু ক্ষেত্রে ঝাড়াই বাছাই চলবে বলে জানা যাচ্ছে। কারা পাবেন না টাকা? জানা গিয়েছে, এসআইআর এ চিহ্নিত মৃত, স্থানান্তরিত, অনুপস্থিতদের নাম বাদ পড়বে অন্নপূর্ণা ভান্ডারের। তবে ট্রাইব্যুনালে আবেদনকারীরা পাবেন এই প্রকল্পের সুবিধা। এছাড়া সিএতে আবেদনকারীরা পাবেন প্রকল্পের সুবিধা। বিবৃতি অনুযায়ী যারা আয়কর দেন তারা এই প্রকল্পের সুবিধা পাবেন না। সরকারি বা আধা সরকারি চাকরি করলেও মিলবে না অন্নপূর্ণা ভান্ডার। মূলত আর্থিক প্রয়োজনের দিকটা মাথায় রেখেই এই প্রকল্পের ভাবনা রাখা হয়েছে বলে খবর। 2026-এর বিধানসভা নির্বাচনে ঐতিহাসিক পালাবদলের পর রাজ্যে ক্ষমতা হাতে নিয়েই একের পর এক বড় সিদ্ধান্ত নিচ্ছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। প্রথম ক্যাবিনেট বৈঠকেই তিনি প্রতিশ্রুতি দিয়েছিলেন, সীমান্তে কাঁটাতারের বেড়ার জন্য 45 দিনের মধ্যে বিএসএফকে জমি হস্তান্তর করা হবে। সেই কথা মতোই বুধবার থেকে শুরু হয়ে গেল জমি হস্তান্তরের প্রক্রিয়া। বুধবার নবান্ন সভাঘরে বিএসএফ কর্তাদের সঙ্গে একটি উচ্চ পর্যায়ের বৈঠক করেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। বৈঠক শেষে তিনি স্পষ্ট জানিয়ে দেন, আগামী 2 সপ্তাহের মধ্যে প্রয়োজনীয় সমস্ত জমি বিএসএফদের হাতে তুলে দেওয়া হবে। ইতিমধ্যেই আমলারা জমির একটি বড় অংশ হস্তান্তরের জন্য প্রস্তুতি সেরে ফেলেছেন এবং প্রাথমিক পদক্ষেপ হিসেবে সীমান্তের 27 কিলোমিটার বেড়া দেওয়ার জন্য জমি রাজ্য সরকারের পক্ষ থেকে বিএসএফের হাতে তুলেও দেওয়া হয়েছে। পূর্ববর্তন সরকারকে তীব্র আক্রমণ শুভেন্দুর। এই জমি হস্তান্তর প্রসঙ্গে কথা বলতে গিয়ে রাজ্যের পূর্ববর্তন মমতা বন্দ্যোপাধ্যায় সরকারকে তীব্র ভাষায় আক্রমণ করেন মুখ্যমন্ত্রী। তার অভিযোগ, বাংলাদেশ সীমান্ত সুরক্ষিত করার জন্য বিএসএফ অনেক আগেই রাজ্যের কাছে জমি চেয়েছিল, কিন্তু শুধুমাত্র তোষণের রাজনীতির কারণে আগের সরকার এই জমি দেয়নি। শুভেন্দু অধিকারী আরও জানান, রাজ্যে মোট 600 কিলোমিটার সীমান্তে বেড়া দেওয়ার প্রয়োজন রয়েছে, যার মধ্যে 555 কিলোমিটার বেড়ার জমি পূর্ববর্তন সরকার চাইলেই দিতে পারত, কিন্তু তারা করেননি। 9 মে মুখ্যমন্ত্রী পদের শপথ নিয়েই দুর্নীতিমুক্ত বাংলার প্রতিশ্রুতি দিয়েছিলেন শুভেন্দু অধিকারী। যেমন কথা তেমন কাজ। শুরু থেকেই শক্ত হাতে বাংলার রাজ ধরার চেষ্টা করেছেন তিনি। দুর্নীতিকে গোড়া থেকে উপড়ে ফেলার জন্য যা পদক্ষেপ করা প্রয়োজন তাই করেছেন তিনি। রাজ্য জুড়ে শুরু হয়েছে পুলিশ ও কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার তল্লাশি। প্রাক্তন মন্ত্রী থেকে শুরু করে ব্লক স্তরের নেতা, অভিযোগ থাকলে কাউকে রেয়াত করছে না সরকার। পরিসংখ্যান বলছে, সরকার গঠনের 11 দিনে দুর্নীতি সহ একাধিক মামলায় গ্রেপ্তার মোট 13 জন। 1 দেবরাজ চক্রবর্তী, 19/5/2026, উত্তর 24 পরগনার বাসিন্দা দেবরাজ চক্রবর্তী। তিনি রাজারহাট গোপালপুরের প্রাক্তন বিধায়ক অদিতি মুন্সির স্বামী। তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের অত্যন্ত ঘনিষ্ঠ এই নেতা। ভোট পরবর্তী হিংসা, খুন, দুর্নীতি সহ একাধিক অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে। শোনা যাচ্ছে, ফল প্রকাশের পর থেকেই ফেরার ছিলেন তিনি। মঙ্গলবার গোপন ডেরা থেকে তাকে আটক করা হয়েছে, যদিও এ বিষয়ে এখনও প্রশাসনের তরফে স্পষ্টভাবে কিছু জানানো হয়নি। তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় অত্যন্ত ঘনিষ্ঠ এই নেতা। ভোট পরবর্তী হিংসা, খুন, দুর্নীতি সহ একাধিক অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে। শোনা যাচ্ছে, ফল প্রকাশের পর থেকেই ফেরার ছিলেন তিনি। মঙ্গলবার গোপন ডেরা থেকে তাকে আটক করা হয়েছে, যদিও এই বিষয়ে এখনও প্রশাসনের তরফে স্পষ্টভাবে কিছু জানানো হয়নি। খোদ তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাড়ি ভাঙার নোটিশ, সেই নোটিশ আবার পাঠানো হয়েছে তৃণমূল পরিচালিত পুরসভার তরফে। স্বাভাবিকভাবেই প্রশ্নের মুখে কলকাতার পুরপ্রধান ফিরহাদ হাকিম। খোদ দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তার ভূমিকায় ক্ষুব্ধ। ফিরহাদ অবশ্য চাপের মুখে দাবি করেছেন তিনি কিছুই জানেন না। মুখ্যমন্ত্রী পদের শপথ নেওয়ার পরে শুভেন্দু অধিকারী জানিয়েছিলেন, কোনো বেআইনি নির্মাণকে রেয়াত করা হবে না। ইতিমধ্যেই রাজ্যের একাধিক প্রান্তে চলছে বুলডোজার। খোদ তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় 2টি বাড়ি শান্তিনিকেতন ও কালীঘাটে পৌঁছেছে পুরসভার নোটিশ। সেখানে জানানো হয়েছে, বেআইনি নির্মাণ হয়ে থাকলে অবিলম্বে তা ভাঙতে হবে, অন্যথায় পুরসভার তরফে তা ভেঙে দেওয়া হবে।
প্রশ্ন উঠছে, তৃণমূল পরিচালিত পুরসভা অভিষেকের বাড়ি ভাঙার নোটিশ পাঠালো কেন? যদি ওই বাড়ি বেআইনি হবে তাহলে এতদিন পর কেন পুরসভার ঘুম ভাঙল? সূত্রের খবর, অভিষেকের বাড়িতে নোটিশ পাঠানোয় ক্ষুব্ধ খোদ তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সোমবার পুরসভার মেয়র পরিষদ এবং মেয়রকে নিয়ে বৈঠকে বসেন প্রাক্তন মুখ্যমন্ত্রী। সেই বৈঠকেই অভিষেকের বাড়িতে নোটিশ পাঠানো নিয়ে তিনি ক্ষোভ প্রকাশ করেন। খোদ মেয়র ফিরহাদের কাছে তিনি জানতে চান এই নোটিশ কিভাবে এবং কেন পাঠানো হলো। তাতে নাকি ফিরহাদ সব নিয়ে জানিয়েছেন এই নোটিশের বিন্দু বিসর্গ কিছু জানতেন না, তাকে আড়ালে রেখেই এই নোটিশ পাঠানো হয়েছে। অর্থাৎ পুরসভা একজন সাংসদকে নোটিশ পাঠিয়েছে, সেটা পুরপ্রধানই সেটা জানেন না। ট্রাফিক সিগন্যাল ভেঙে পার করানো যাবে না মুখ্যমন্ত্রীর কনভয়, পুলিশকে এমনই নির্দেশ মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর। মঙ্গলবারই রেড রোডে ঘটে যাওয়া একটি ঘটনার পরই পুলিশকে এমন নির্দেশ দেন মুখ্যমন্ত্রী। এদিন সন্ধ্যায় রেড রোড হয়ে ময়দানের PW টেন্টের দিকে যাচ্ছিলেন শুভেন্দু অধিকারী। সেই সময় রেড রোডের একটি জনসংযোগ স্থলে লাল সিগন্যাল থাকলেও ভিভিআইপির কনভয় তাড়াতাড়ি ছেড়ে দেওয়ার তোড়জোড় করছিলেন ওই অঞ্চলে মুখ্যমন্ত্রীর লাইন অফ রুটে থাকা এক ডিসি পদমর্যাদার পুলিশ কর্তা। আর তা দেখে সঙ্গে সঙ্গেই নিজের গাড়ি থামাতে বলেন মুখ্যমন্ত্রী। শুধু তাই নয়, ওই পুলিশ কর্তাকে ডেকে পাঠিয়ে বলেন তার কনভয় যাওয়ার সময় যেন ট্রাফিক আইন না ভাঙা হয়, তার গাড়ি ও কনভয় ট্রাফিক সিগন্যালে মেনে চলবে। প্রয়োজনে প্রোটোকল মেনে তার কনভয় ঘুরিয়ে অন্য রাস্তা দিয়ে নিয়ে যাওয়া যেতে পারে, কিন্তু আইন ভেঙে ট্রাফিক সিগন্যাল না মেনে যেন তার কনভয় না পার হওয়া যায়। ওই পুলিশ কর্তাকে ডেকে পাঠিয়ে বলেন তার কনভয় যাওয়ার সময় যেন ট্রাফিক আইন না ভাঙা হয়, তার গাড়ি ও কনভয় ট্রাফিক সিগন্যাল মেনে চলবে, প্রয়োজনে প্রোটোকল মেনে তার কনভয় ঘুরিয়ে অন্য রাস্তা দিয়ে নিয়ে যাওয়া যেতে পারে। সূত্রের খবর, মুখ্যমন্ত্রী ওই পুলিশ কর্তাকে এও বলেন যে এটা একদম ঠিক নয়, তিনি সেরকম মুখ্যমন্ত্রীও নন, তিনি আইনের পথেই চলবেন। পুলিশের সূত্র জানিয়ে মুখ্যমন্ত্রীর এই নির্দেশ শুধু রেড রোডের ক্ষেত্রেই নয়, সারা শহর জুড়েই মানা হচ্ছে। এই ব্যাপারে প্রত্যেকটি থানা ও ট্রাফিক গার্ডকে সতর্ক করে দেখা হচ্ছে বলে জানিয়েছেন পুলিশ। বলে রাখা প্রয়োজন, রাজ্যে ক্ষমতার মসনদে বসার পর থেকেই একাধিক পদক্ষেপ নিয়েছেন মুখ্যমন্ত্রী। একদিকে পুলিশকে সম্পূর্ণ ছাড় দেওয়ার ঘোষণা করেছেন, অন্যদিকে সবাইকে আইন মেনে চলার বার্তা দিয়েছেন। সেই আইনের ঊর্ধ্বে তিনি যেন তা স্পষ্ট পুলিশকে বুঝিয়ে দিলেন মুখ্যমন্ত্রী। তার এহেন নির্দেশের প্রশংসায় পঞ্চমুখ নাগরিক সমাজ। অনেকেই বলছেন মুখ্যমন্ত্রী হলে এমনই হওয়া উচিত। সীমান্ত সুরক্ষায় নজর মুখ্যমন্ত্রীর। অনুপ্রবেশ রুখতে কাঁটাতারের জন্য বিএসএফকে জমি দিল রাজ্য। প্রথম দফায় কাঁটাতার দিতে 27 কিলোমিটার জমি হস্তান্তর করল রাজ্য। মোট 4000 কিলোমিটার সীমান্ত রয়েছে বাংলাদেশের সঙ্গে ভারতের। এর মধ্যে বাংলায় রয়েছে 2200 কিমি। সীমান্তে 600 কিমি এলাকায় এখনও কাঁটাতার নেই। ক্ষমতায় আসার 11 দিনের মধ্যেই জমি হস্তান্তর করলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। মুখ্যমন্ত্রীর কথায় সীমান্তে কাঁটাতারে অনীহা ছিল আগের সরকারের। নবান্নে বিএসএফকে জমি হস্তান্তরের বৈঠক করেন মুখ্যমন্ত্রী। সাংবাদিক সম্মেলনে মুখ্যমন্ত্রী বলেন, সিএএ অন্তর্ভুক্ত নন যারা, তারা অবৈধ অনুপ্রবেশকারী, তাদের রাজ্য পুলিশ গ্রেপ্তার করিয়ে বিএসএফের হাতে তুলে দেবে। তারপর তাদের দেশ থেকে বার করে দেওয়া হবে। এই আইন আজ থেকে কার্যকর হবে। পাশাপাশি তিনি বলেন, অবৈধ অনুপ্রবেশকারীদের সরাসরি বিএসএফের হাতে তুলে নেওয়ার জন্য একটি চিঠি গত বছর কেন্দ্রীয় সরকার থেকে এ রাজ্যকে পাঠানো হয়েছিল, কিন্তু এই গুরুত্বপূর্ণ আইন আগের সরকার কাজে লাগায়নি, আমরা কার্যকর করলাম। নির্বাচনের ফল প্রকাশের পর দলীয় বিধায়কদের নিয়ে ডাকা প্রথম কর্মসূচিতেই ধাক্কা খেল তৃণমূল কংগ্রেস। এদিনে বিধানসভায় হকার উচ্ছেদ এবং ভোট পরবর্তী সন্ত্রাসের ঘটনার প্রতিবাদে বিধায়কদের বিক্ষোভ কর্মসূচিতে বসার নির্দেশ দিয়েছিল তৃণমূল কংগ্রেস। সেই কর্মসূচিতেই অনুপস্থিত থাকলেন তৃণমূল অর্ধেকের বেশি বিধায়ক। বিধায়কদের অনুপস্থিতি এবং তার সম্ভাব্য নিয়ে প্রধান বিরোধী দলের অন্দরেই জল্পনা শুরু হয়েছে। বিধানসভা নির্বাচনে তৃণমূলের টিকিটে 80 জন বিধায়ক নির্বাচিত হয়েছেন, কিন্তু এদিনই বিধানসভায় আম্বেদকর মূর্তির নিচে এই বিক্ষোভে তৃণমূলের মাত্র 34 জন বিধায়ক হাজির ছিলেন। দলের কর্মসূচিতে 46 জন বিধায়ক কেন অনুপস্থিত তা নিয়ে শুরু হয়েছে জল্পনা। যদিও তৃণমূল শিবিরে কোনো ভাঙনের কথা অস্বীকার করেছেন শোভনদেব চট্টোপাধ্যায়। বালিগঞ্জের প্রবীণ তৃণমূল বিধায়ক হলেন, আমাদের অনেক নেতাকর্মীকে কেস দেওয়া হচ্ছে, ফলে বহু বিধায়কই এসব ঝামেলা সামাল দিতে গিয়ে আটকে পড়েছেন। বিভিন্ন কারণে দলের বিধায়করা ব্যস্ত হয়ে পড়েছেন, তাই অনেকে আসতে পারেননি। আমরা সবাই একসঙ্গে আছি, এটা ভাবার কারণ নেই, আমরা আলাদা আছি। বেলেঘাটার তৃণমূল বিধায়ক কুণাল ঘোষেরও দাবি, গতকাল দলের বৈঠকে যারা এসেছিলেন তারা প্রত্যেকেই আজ এসেছেন। বিরোধীরা যাই বলুক, আমরা সবাই একসঙ্গেই আছি। ভোটে ভরাডুবির পর থেকেই তৃণমূল অন্দরে চড়ছে বিদ্রোহের সুর। পুনর্নির্বাচন থেকে ফলতার জাহাঙ্গীর খানের পিঠ টান নিয়ে তৃণমূলের অন্দরে ওঠে ঝড়।
সরব হয়েছেন 3 জয়ী বিধায়ক কুণাল ঘোষ, ঋতব্রত বন্দ্যোপাধ্যায় এবং সন্দীপন সাহারা। দলের দুঃসময়ে জাহাঙ্গীরের এহেন আচরণের পরেও কেন বহিষ্কার করা হচ্ছে না তা নিয়ে উঠছে প্রশ্ন। এবার দলের বিদ্রোহ সামাল দিতে আসরে খোদ তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কালীঘাটের বাড়িতে ডেকে পাঠানো হয় 3 বিধায়ককে। যারা গিয়েছে বুধবার বিকেলে বেলেঘাটার বিধায়ক কুণাল ঘোষ, উলুবেড়িয়া পূর্বের বিধায়ক ঋতব্রত বন্দ্যোপাধ্যায় এবং এন্টালির বিধায়ক সন্দীপন সাহাকে ডেকে পাঠানো হয়। 3 জনেই যান তারা। দলীয় নেতৃত্বের সঙ্গে কথাবার্তাও হয়। বৈঠকের পর জাহাঙ্গীরের বিরুদ্ধে আদৌ কোনো পদক্ষেপ করবে দল তা এখনও স্পষ্ট নয়। বৃহস্পতিবার ফলতায় পুনর্নির্বাচন, তার আগে ভোট প্রচারের শেষ দিন ছিল মঙ্গলবার। ওই দিনই জাহাঙ্গীর ঘোষণা করেন, আমি এই ভোটে লড়ছি না। তৃণমূলের তরফে দাবি করা হয়েছে এই সিদ্ধান্ত সম্পূর্ণ ব্যক্তিগত, দলের কোনো সম্পর্ক নয়। সে কথা গতকালের কালীঘাটের বৈঠকে সকলকে মনে করিয়ে দেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। তবে বেলেঘাটার বিধায়ক কুণাল ঘোষ সুর চড়ান বলেই খবর। সন্দীপন সাহা এবং ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ও প্রতিবাদের সুর চড়ান। নাম না করে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের দিকেই আঙুল তুলেছেন। জাহাঙ্গীরকে কেন্দ্রশাসিত অঞ্চলের নেতা বলে ঋতব্রত ও সন্দীপন খোঁচাও দেন। ঘরে বসে বৈঠক না করে মন খুলে কথা বলতে দিতে হবে বলেই জানিয়েছেন কুণাল ঘোষেরা। বুধবার নদিয়ার কল্যাণী এইমসের লেজার ইউনিট উদ্বোধন করেন বিজেপির রাজ্য সভাপতি শ্রমিক ভট্টাচার্য। এই উদ্বোধনী অনুষ্ঠান থেকেই একাধিক বড় ঘোষণা করলেন বিজেপির রাজ্য সভাপতি। রাজ্যে দ্বিতীয় এইমস হবে উত্তরবঙ্গে, জানিয়ে দিলেন শ্রমিক ভট্টাচার্য। পাশাপাশি রাজ্যের স্বাস্থ্য ব্যবস্থা নিয়েও সরব হন তিনি। ফের দলীয় শৃঙ্খলা ভঙ্গ নিয়েও সতর্ক করলেন তিনি। এদিন নদিয়ার কল্যাণী এইমসে লেজার ইউনিট উদ্বোধন করেন শ্রমিক ভট্টাচার্য। মূলত শরীরের যে কোনো ক্ষত সারাতে অত্যাধুনিক মেশিনের দ্বারা সরানো সম্ভব। কল্যাণী এইমসে এই ধরনের অত্যাধুনিক মেশিন এই প্রথমবার বসানো হলো। উদ্বোধনের পর শ্রমিক ভট্টাচার্য বলেন, শরীরের যে কোনো ক্ষত সরাতে এই অত্যাধুনিক মেশিন আবশ্যক, যা প্রথমে এইমসে বসানো হলো। এইমস উচ্চমানের আধুনিক পরিষেবা দিয়ে থাকে। এই লেজার ইউনিট চালু হওয়ায় রোগীরা আরও বেশি সুবিধা পাবেন। এদিন শ্রমিক ভট্টাচার্য বলেন, বিজেপির যারা এসব করেছেন তারা 4 ঘন্টার বিজেপি, ওগুলো যেটা করে হয়ে দেখছেন তৃণমূল কংগ্রেসের অভ্যন্তরীণ গোষ্ঠীদ্বন্দ্বের ফসল মাত্র। বিজেপি নীতিগতভাবে কোনো নির্বাচিত সরকারকে বা নির্বাচিত বডিকে ফেলে দেওয়ার পক্ষে নয়। এই পথ আমাদের নয়। দল তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেবে। অতি উৎসাহী কিছু নেমে পড়েছেন ময়দানে। যে যত বড়ই পার্টি নেতা হোক বা বিধায়ক হোক, সে পঞ্চায়েত বদল করে দিচ্ছে, তাকেও দলীয় শৃঙ্খলার সামনে পড়তে হবে। তার উপরেও শৃঙ্খলা ভঙ্গের খাড়া নেমে আসবে। আগামী 1 জুন থেকে পোর্টাল খুলবে, সেখানে আবেদন করতে হবে। অন্নপূর্ণা যোজনা প্রকল্পে যে আবেদন হবে সেগুলি সরকারি অনুমোদন ভিডিও যাচাই করবেন গ্রামে মহকুমা শাসক, করবেন শহরে। কলকাতা পুরসভা এলাকায় যাচাই করবেন পুরসভার আধিকারিকেরা। আগামী 1 জুন থেকে শুরু হবে অন্নপূর্ণা যোজনা প্রকল্প। এই প্রকল্পে প্রতি মাসে মহিলারা 3000 টাকা করে ব্যাংকের অ্যাকাউন্টে পাবেন। কিভাবে টাকা ঢুকবে এবং কারা কবে থেকে আবেদন করতে পারবেন তা নিয়ে একটি বিবৃতি মঙ্গলবার জারি করেছে অর্থ দপ্তর। ভোট প্রচারে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী থেকে শুরু করে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বারবার মহিলাদের জন্য অন্নপূর্ণা ভাণ্ডারের প্রতিশ্রুতি দিয়েছিলেন। গত সোমবার নারী ও শিশু উন্নয়ন ও সমাজ কল্যাণ দপ্তরের অধীনে অন্নপূর্ণা যোজনা প্রকল্প নীতিগত অনুমোদন দেয় মন্ত্রিসভা। বিবৃতিতে বলা হয়েছে, 1 জুন থেকে প্রতি মাসে মহিলারা তাদের ব্যাংক অ্যাকাউন্টে 3000 টাকা করে পাবেন। যারা লক্ষ্মীর ভাণ্ডার পেতেন তাদের নাম অন্নপূর্ণা যোজনা প্রকল্পে ট্রান্সফার হয়ে যাবে, সরাসরি ব্যাংক অ্যাকাউন্টে টাকা ঢুকে যাবে। যারা লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প করেননি তারাও অন্নপূর্ণা যোজনা প্রকল্পে আবেদন করতে পারবেন। যারা আবেদন করবেন তাদের বয়স হতে হবে 25 থেকে 60 বছরের মধ্যে। আগামী 1 জুন থেকে পোর্টাল খুলবে, সেখানে আবেদন করতে হবে। অন্নপূর্ণা যোজনা প্রকল্পে যে আবেদন হবে সেগুলির সরকারি অনুমোদনও ভিডিও যাচাই করবেন গ্রামে, মহকুমা শাসক করবেন শহরে, কলকাতা পুরসভা এলাকায় যাচাই করবেন পুরসভার আধিকারিকেরা। পুরসভার কমিশনার যাচাইয়ের কাজ করবেন। অনুমোদিত আবেদনগুলি পোর্টালে আপলোড করা হবে। আবেদনের পরে খতিয়ে দেখা হবে, তারপরেই তারা তাদের ব্যাংক অ্যাকাউন্টে পাবেন। কেন্দ্রীয় বা রাজ্য সরকারের স্থায়ী চাকরি করলে হবে না, পেনশনভোগী হলেও হবে না।